হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হাজির হলাম রসায়নের একটা নতুন অধ্যায় নিয়ে। তো এটা হচ্ছে রসায়নের তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। তো এই অধ্যায়ে আমাদের পড়তে হবে মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে, পরমাণু, অণু, মৌলিক প্রতীক, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাদারফোর্ডের পরমাণু মডেল, সীমাবদ্ধতা, বোরের পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের সাফল্য, সীমাবদ্ধতা, পরমাণুর শক্তি স্তর সংখ্যা, উপশক্তি স্তরের ধারণা, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি ও ব্যতিক্রম, আইসোটোপ, আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয়, পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়, তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তো শুরু করা যাক। আজকে মৌলিক। তো আমাদের প্রথমে জানতে হবে পরমাণু। বলেন তো, পরমাণু বড় না অণু বড়? তো পরমাণু শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাটম। পরমাণুর ইংলিশ কি হচ্ছে? অ্যাটম। অ্যাটম অ্যাটম প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। অ্যাটম অ্যাটম প্রথম কিটা নামকরণ দেয়, প্রথম নাম দেন। ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস কি বলে? তো আগে প্রাচীন মানুষরা জানতো যে সকল পদার্থ মাটি, পানি, বায়ু দিয়ে তৈরি, কিন্তু ডেমোক্রিটাস বলে যে প্রত্যেক পদার্থর কি আছে, একক আছে যা অতি ক্ষুদ্র অবিভাজ্য। মানে প্রত্যেক পদার্থকে ভাঙলে এমন একটা পর্যায়ে আসি যায় যে ওই কণাতে, ওই পদার্থকে আর ভাঙ্গা যায় না, এমন একটা অবস্থা আসি যায়। ওইটাই হচ্ছে অ্যাটম। অ্যাটমের বাংলা হচ্ছে পরমাণু। তো ডেমোক্রিটাসের বেলায় কোনো পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয় নাই, সেজন্য তার এটা প্রাধান্য পায় নাই। তো সবাই মনে করছিল সবকিছু মাটি পানি দিয়ে গঠিত। তারপর পরমাণু বিজ্ঞানী ডাল্টন 1803 সালে মতবাদ প্রদান করেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র ও অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি গ্রিক দার্শনিক এই ডেমোক্রিটাসের কি সম্মান প্রদর্শন করে, সম্মানে নাম রাখে অ্যাটম। তাহলে এটা হলো পরীক্ষা নিরীক্ষা করে হলো বিজ্ঞানী ডাল্টন 1803 সাল, পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে প্রমাণ করে। তাহলে অ্যাটম বিজ্ঞানী ডাল্টন এটা পরীক্ষা নিরীক্ষা করি প্রমাণ করে যে পরমাণু আছে। তারপর হচ্ছে পরমাণু হচ্ছে কি এমন একটা কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আসি যায় যে অবিভাজ্য, মানে আর ভাঙা যায় না। পদার্থের ওই অবস্থাকে পরমাণু বলে, যা ভাঙা যায় না, অবিভাজ্য, তাকে পরমাণু বলে। তো মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন সোনাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। কিন্তু রসায়নে আসলে এগুলোকে বলা হয় যে মৌল। যে মৌলগুলো আছে পর্যায় সারণীর যে 118টা মৌল, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। যে মানে এই পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ আর পাওয়া যায় না। তাহলে যে সকল পদার্থকে ভাঙলে, যে সকল পদার্থকে
ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এটা হচ্ছে রসায়নের ক্ষেত্রে। তো মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। 115 সারণীর 118টা মৌল, 118টি মৌল। তো এগুলো অন্য কোনো পদার্থের উপর নির্ভর করে না। তো এখানে আছে 118টি যে মৌল আছে আবিষ্কার হয়েছে, তার 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। 98টি প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতি। আর বাকিগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যেমন পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। বাকিগুলো পরীক্ষাগারে তৈরি করা হয়েছে, বাকিগুলো কৃত্রিমভাবে বা পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। আমাদের শরীরের ভেতর 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে আমাদের শরীরে। আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। তারপর হচ্ছে যৌগিক পদার্থ। যে সকল পদার্থ ভাঙলে 2 বা ততোধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। আশা করি লেখে নিচু সাথে সাথে। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থের উদাহরণ যেমন পানি, পানি সমান H2O। পানিতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। তারপরে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে NH3। এখানে নাইট্রোজেন ও হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:3, কারণ
নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা, তাই অনুপাত হচ্ছে 1:3। তো যৌগিক পদার্থ গেল, তুলে নাও। এরপর হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে যা ভাঙা যায় না, অবিভাজ্য। পরমাণু হচ্ছে অবিভাজ্য, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। আর হচ্ছে অণু, দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এই থাকলে তাকে অণু বলে। আশা করি তুলে এনেছো বিষয়টি। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে থাকলে তাকে অণু বলে। তো রাসায়নিক বন্ধন এটা আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া, এখানে অতটা কিছু নাই। এখানে হলো আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আর সন্নিবেশ সমযোজী বন্ধন, আরো অনেক বন্ধন আছে। তো অণু হচ্ছে যেমন O2, কার্বন ডাই অক্সাইড, H2O, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে অণু। অণু হচ্ছে দুই প্রকার, মৌলিক অণু, যৌগিক অণু। যে সকল দুই বা ততোধিক একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকলে তাকে মৌলিক অণু বলে। মৌলিক অণু হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে মৌলিক অণু সৃষ্টি করে, তৈরি করে। পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলিক অণু বলে। অণু বলে, যেমন O2, Cl2, তারপর N2, এগুলো হচ্ছে মৌলিক অণু। মানে একাধিক, একই পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু। যেমন অক্সিজেন এখানে দুইটা আছে, নাইট্রোজেন দুইটা আছে, ক্লোরিন দুইটা আছে, এগুলো তো হচ্ছে মৌলিক অণু। আর একই মৌলের না, একাধিক, দুই বা ততোধিক মৌল, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগিক অণু গঠন করে। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হলে যুক্ত হলে হয় না, এটা হচ্ছে হলে। তাকে যৌগিক অণু বলে।
যেমন কার্বন ডাই অক্সাইড, H2O, NH3। কার্বন ডাই অক্সাইড, পানি, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে যৌগিক অণু। এরপর হচ্ছে মৌলের প্রতীক। আশা করি এগুলো তুলে এনেছো। প্রতীক কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রতীক কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন অক্সিজেন, অক্সিজেন হচ্ছে অক্সিজেন, OXYGEN। এর নামের প্রথম অক্ষর হচ্ছে ও, তাই এটা হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে অক্সিজেনের সংকেত। নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রথম সংকেত নামের প্রথম অক্ষর এন, এটা হচ্ছে নাইট্রোজেনের সংকেত। ফ্লোরিনের প্রথম অক্ষর এন, এটা হচ্ছে ফ্লোরিনের সংকেত। হাইড্রোজেন। তো ল্যাটিন, ল্যাটিনও কিছু আছে, যেমন হচ্ছে গোল্ড, মানে গোল্ড, গোল্ড মানে কি? সোনা। গোল্ডের সংকেত হচ্ছে অর, AU। এটা হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া, এ হচ্ছে অরাম। এটা হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া, গোল্ডের প্রতীক হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া। তো ল্যাটিন নামের কিছু আছে, যে ল্যাটিন নাম মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, মৌল যেমন অক্সিজেন, অক্সিজেনের লিখি দেবো, এগুলো তো বইয়ে আছে, বইয়ে দাগাই নেও। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 38, মৌলের প্রতীক। ধরো অক্সিজেন, অক্সিজেন, এর নামের প্রথম অক্ষর কি? ও। তাহলে এর প্রতীক কি হবে? প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তাইলে অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। তারপর হচ্ছে কার্বন, কার্বন, তাহলে কার্বনের প্রথম অক্ষর হচ্ছে সি, তাইলে এটা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর হবে সি। তারপর 1 নাম্বার গেল। 2 নাম্বার, দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়। যদি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর ধরো একই হয়, যেমন কার্বন, ক্লোরিন, কার্বন, ক্লোরিন, কার্বন হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কার্বন আর ক্লোরিন।
সরি, ও আর কার্বন আর হচ্ছে ক্লোরিন। দুই বা ততোধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হলেই তাহলে তবে একটি মৌলের নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে, যে একটি মৌলের নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। এটা বড় হাতের অক্ষর হবে প্রথমটা, যেমন কার্বনের প্রথম অক্ষর দিয়ে হচ্ছে সি, এটা হচ্ছে কার্বনের প্রতীক। আর দ্বিতীয় মৌল অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি 2 অক্ষরে লেখা হবে, 2 অক্ষর। সেক্ষেত্রে নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের হবে, আবার নামের অন্য অক্ষরটি ইংরেজি বর্ণমালা ছোট হাতের হবে। তো 2 বা ততোধিক মৌল যদি নামের প্রথম অক্ষর একই হয় তাহলে একটির ক্ষেত্রে নামের বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, আর দ্বিতীয়টির ক্ষেত্রে 2টি অক্ষর ব্যবহার করতে হবে। তার প্রথমটি হবে ইংরেজি বর্ণমালার বড় অক্ষর আর দ্বিতীয়টি হবে ছোট অক্ষর। তো ক্লোরিনের সংকেত হচ্ছে Cl, সিটা হচ্ছে বড় হাতের আর এলটা হচ্ছে ছোট হাতের। এম ক্লিয়ার? আরো কিছু আছে যেমন কোবাল্ট, কোবাল্টের যেহেতু একই, প্রথমে কার্বন, ক্লোরিন, কোবাল্ট এগুলোর প্রথম অক্ষর একই, তাহলে প্রথম অক্ষরটা নেই বড় হাতে সি, আর একটা অক্ষর এই যে ও নিলাম, এটা হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে কার্বন, ক্লোরিন হচ্ছে কোবাল্ট, কার্বন, ক্লোরিন, কোবাল্ট। আরো কিছু উদাহরণ আছে যেমন ক্রোমিয়ামের হচ্ছে সিআর, মানে প্রথম অক্ষরটি দুটি মৌলের নামের প্রথম অক্ষরে একই হয় তাহলে আমাদের প্রথমটির হচ্ছে প্রথম অক্ষর নিতে হবে ইংরেজি বর্ণমালার বড় অক্ষরের, আর অন্যগুলোর ক্ষেত্রে নামের 2টি অক্ষর নিতে হবে, 2টি বর্ণমালা। সেক্ষেত্রে প্রথমটি হবে হাতের ইংরেজি বর্ণমালার বড় অক্ষরের এবং দ্বিতীয়টি হবে ইংরেজি বর্ণমালার ছোট অক্ষরের, যেমন ক্লোরিনের সি বড়, এল ছোট, কোবাল্টের সি বড়, ও ছোট, যেমন। আর ক্রোমিয়ামের সংকেত হচ্ছে, ক্রোমিয়ারের প্রতীক হচ্ছে সিআর, ক্রোমিয়াম, CHRO, ক্রোমিয়াম। তাহলে এর প্রথম হাতের অক্ষর বড় নেব সি, আর একটা ছোট হাতের অক্ষর, এটা হচ্ছে ক্রোমিয়ামের প্রতীক। আশা করি এটা বুঝতে পারছো। আর পয়েন্ট নাম্বার 3, কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, এগুলো মুখস্থ করা লাগবে, বইয়ে দেখবে দেওয়া আছে ল্যাটিন নাম কিছু, যেমন সোডিয়াম Na, তারপরে কপার হচ্ছে কপার। ল্যাটিন নামগুলো অতটা লাগবে না, অল্প একটু 2-1বার পড়লে যেগুলো মনে থাকেই, কিন্তু প্রতীকগুলো মনে থাকা লাগবে, যেমন সোডিয়াম Na, কপার হচ্ছে Cu, পটাশিয়াম K, সিলভার Ag, টিন হইল Sn, অ্যান্টিমনি Sb, গোল্ড হইল Au, গোল্ডের ল্যাটিন নাম অরাম, তারপরে লেড Pb, এগুলো মার্গারি হচ্ছে Hg, আয়রন Fe, ফেরাম হচ্ছে Fe। তো এগুলো মনে রাখতে হবে, যেমন হচ্ছে আয়রন Fe, হচ্ছে ফেরাম, এর ল্যাটিনের নাম হচ্ছে ফেরাম। তাহলে লিখতে পারো যে Fe। আরো এখানে আছে যেমন ফ্লোরিন,
ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ, তাই দ্বিতীয় মৌল হিসেবে ফেরাম এফি হলো একটি নামের প্রথম অক্ষরের বড় হাতের অক্ষর, প্রথমটি বড় হাতের অক্ষর আর দ্বিতীয়টি ছোট হাতের অক্ষর। আশা করি মৌলের প্রতীক সম্পর্কে বোঝা হয়েছে, বুঝতে পারছো মৌলের প্রতীক বিষয়টা কি? আই এম ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্টে কিছু বলবা, হ্যাঁ কি না। তো এখন আমরা সংকেতের ভেতর প্রবেশ করব, আশা করি তুলে নিচ্ছ আর বইয়ে দাগায় নাও, বইয়েরটা পড়ো ভালো করে, অত তো লেখা সম্ভব না। যেগুলো তুলে নিছো যে তাও লিখে দেই কটা কিওয়ার্ড, লিখে দেই কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড। ইংরেজি নামের লিখে নাও, ইংরেজি নামের হাতের ইংরেজি নামের বড় অক্ষর যদি দুই বা ততোধিক মৌলের প্রথম নামের প্রথম অক্ষর একই হয়, তাহলে দ্বিতীয় মৌলের প্রথমটির হলো শুধু একটি অক্ষর দিয়ে লেখা হবে, যেমন কার্বন, আর অন্যটি যেমন দ্বিতীয়টির ক্ষেত্রে দুটি অক্ষর দিয়ে লেখা হবে। সেক্ষেত্রে দুই অক্ষরের প্রথমটি হবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং দ্বিতীয়টি হবে ছোট হাতের। যেমন ক্লোরিন হচ্ছে সিএল, সি হলো বড় হাতের আর এ হচ্ছে ছোট, এল হচ্ছে ছোট হাতের, আর এল হচ্ছে ছোট হাতের, এল হচ্ছে ছোট হাতের অক্ষর। তো এখন আমরা মৌলের সংকেত পড়ব। সংকেত তো এখন আমরা সংকেত পড়ব। সংকেত হচ্ছে কোনো একটি অণুকে যেভাবে প্রকাশ করা হয়। সংকেত কোনো একটি অণুকে যেভাবে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। এটা হচ্ছে অণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে কোনো একটি অণুকে যেভাবে প্রকাশ করা হয়, যেমন নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন একসাথে হয় N2, নাইট্রোজেন N2, কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন Cl2, এটা হচ্ছে ক্লোরিন, অ্যামোনিয়া NH3, এগুলো হচ্ছে জৈবমূলক। এগুলো তোমরা আর কিছুদিন পর যখন পঞ্চম অধ্যায় পড়বা তখন এগুলো সম্পর্কে ভালো জানবে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। আশা করি এটা বুঝতে। তারপরে হচ্ছে পরমাণুর ভিতরের কণা, লিখে নেওয়ার পরমাণুর ভেতরের কণা, পরমাণুর ভেতরের কণা। পরমাণু, আমরা পরমাণুকে অবিভাজ্য, পরমাণু ভাঙা যায় না, কিন্তু পরমাণুকে ভাঙলে আমরা তিনটি কণা পাই। একটা হচ্ছে প্রোটন, পরমাণুর ভাঙ্গন, পরমাণু যদি ভাঙি তাহলে তিনটি কণা পাই। একটা হচ্ছে প্রোটন, দুটো হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন।
ইলেকট্রন। তো পরমাণুর ভেতরে একটি নিউক্লিয়াস থাকে, যার ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন। ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে। প্রোটনের আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব প্রোটন। আর নিউট্রন হচ্ছে আধানহীন। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে এগুলো লেখা রইলে আমি চার্টটাকে লিখে দিই। চার্ট। পরমাণু কণিকার নাম, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে হচ্ছে এখানে আধান বা চার্জ, প্রকৃত আধান বা চার্জ। ইলেকট্রনের আধান বা চার্জ তারপর হচ্ছে 1.6 × 10⁻⁻ -1.6 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তারপর প্রকৃত ভর। ইলেকট্রনের ভর এতই কম যে তা শূন্য ধরা হয়। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। তারপর হচ্ছে আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। তোমাদের বইয়ে যে চারটা দেওয়া আছে এটা একটু মুখস্থ। তো ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে মাইনাস, এই যে নেগেটিভ 1.6 × 10⁻19। আর হলো প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ 1.6 × 10⁻19 হচ্ছে পজিটিভ 1.6 × 10⁻19 কুলম্ব। আর নিউটনের আধান বা চার্জ শূন্য। এর প্রতীক, কণিকার নামের প্রতীক। ইলেকট্রনের হচ্ছে ই দিয়ে, এটা হলো ইলেকট্রনের প্রতীক। প্রোটনের হচ্ছে পি, নিউট্রনের হচ্ছে এন। এটা লেখা মনে ছিল না, লিখি নাও। তাহলে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের পি, নিউট্রনের এন। প্রকৃত আধান হচ্ছে নিউট্রনের 0। প্রকৃত ভর ইলেকট্রনের 9.11 × 10⁻28 গ্রাম। আর প্রোটনের হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম। 1.673
ইন্টু 10⁻24 গ্রাম। আর নিউটনের হচ্ছে 1.675 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এখানে দেখা যায় যে নিউটনের ভর প্রোটনের ভরের চাইতে অল্প একটু বেশি। তা আপেক্ষিক আদান ধরা হয় ইলেকট্রনের -1, প্রোটনের +1 আর নিউট্রনের 0, আধান 0। আপেক্ষিক ভর ধরা হয় ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, প্রোটনের 1, নিউট্রনের 1। এখানে দেখা যায় যে 10⁻28 আর কোথায় হলো 10⁻24, তাই ইলেকট্রনের ভর 0 ধরা হয়। আশা করি আই এম ক্লিয়ার। তো মিশি দেই। এরপর হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন আর নিউট্রন, আর এর বাইরে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের ভর মূলত প্রোটন সংখ্যা আর নিউক্লিয়াস পরমাণুর ভর হচ্ছে মূলত নিউক্লিয়াসের ভরকে ধরা হয়। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন। হাইড্রোজেনে শুধুমাত্র হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। নোট করে নাও, হাইড্রোজেনে নিউট্রন থাকে না। তো এখানে যে প্রোটন থাকে এই প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা যায়। যেমন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, বেরিলিয়ামের 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10। এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা জেড। তারপর হচ্ছে ভর সংখ্যা। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকেই ভর সংখ্যা বলে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন
ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। কোন পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যা যেমন হাইড্রোজেনের কোনো নিউট্রন থাকে না, 1 হিলিয়ামের 2 4, লিথিয়ামের 3 7, লিথিয়ামের ভর সংখ্যা 7, হিলিয়ামের হচ্ছে 4। তো পুরো ধরো এক্স হইল একটা মৌল, এক্স একটা মৌল, এক্স মৌলে উপরে হচ্ছে জেড, জেড ইজ ইকুয়াল ভর কি জেড না, কোন একটি মৌলর এ দ্বারা প্রকাশ করা হয়। এ হচ্ছে ভর সংখ্যা উপরে বসে, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা নিচে থাকে। এটা হচ্ছে পারমাণবিক ভর। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। কোনো একটি মৌলের উপরে, তাহলে বাম দিকের উপরে কোনো একটি মৌলের বা প্রতীকের বাম দিকে উপরে থাকে ভর সংখ্যা, নিচে থাকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখানে আর ডান দিকের উপরের দিকে থাকে আয়ন, কত প্লাস কি মাইনাস কতটা আয়ন থাকে, আর নিচে থাকে কতটা অণু থাকে, কতটা অণু, এখানে থাকে অণু, এখানে থাকে উপরে থাকে আয়ন, আর নিচে থাকে এটাকে কয়টি থাকে, মৌলটি কয়টি থাকে, মৌলটি কতটি থাকে। তো যেমন সোডিয়াম হচ্ছে সব প্রতীক হচ্ছে Na, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর ভর সংখ্যা হচ্ছে 23। প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা হচ্ছে 23। প্রোটন সংখ্যা নিচে লেখা হয়, ভর সংখ্যা উপরে। বাম দিকে প্রোটন সংখ্যা, বাম দিকে উপরে নিচে লেখা হয় প্রোটন সংখ্যা, উপরে লেখা হয় ভর সংখ্যা। তো এখন আমাদের যদি প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিভাবে নিউট্রন সংখ্যা বের করব? নিউট্রন সংখ্যা বের করব ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। আর কোনো একটি মৌলে যতটি প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটি ইলেকট্রন সংখ্যা থাকে সাধারণ অবস্থায়। আয়নের ক্ষেত্রে ইলেকট্রন কম বেশি থাকে সাধারণ অবস্থায়। লিখে নিছো মনে করি, 2-1 সেকেন্ড সময় দিই। কোনো একটি মৌলে সাধারণ অবস্থায় যে কয়টি প্রোটন থাকে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। তাহলে মিশিয়ে দেই, আশা করি লিখে নিছো। সাধারণ অবস্থায় কোনো মৌলে যে কয়টি নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে এর বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে।
স্টেপ সাধারণ অবস্থা, প্রোটন সংখ্যা, ইজ ইকুয়াল ইলেকট্রন সংখ্যা। তো আমরা প্রোটন সংখ্যা যদি এখানে প্রোটন সংখ্যা জানি, কোনো মৌলের প্রতীক থেকে ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা বের করতে পারি, তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করব? নিউটন সংখ্যা হচ্ছে নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তবে দুই একটা উদাহরণ দেখে দিই, আশা করি তুলে নেছো সাথে সাথে, বা কয়েক সেকেন্ড সময় দিলাম, তুলে নাও। তো আশা করি তুলে নেওয়া শেষ। হচ্ছে Na সোডিয়াম 11-23, ম্যাগনেসিয়াম 12-24, অ্যালুমিনিয়াম 13-27, নাইট্রোজেন 7-14, কার্বন 6-12, ফ্লোরিন 9-19। তাহলে এখানে ভর সংখ্যা হচ্ছে 23, এখানে 24, 27, 14, 12, 19, উপরে যেটা থাকে সেটা ভর সংখ্যা, নিচে যেটা থাকে প্রোটন সংখ্যা। তাহলে এখানে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, নাইট্রোজেন 7, কার্বন 6, ফ্লোরিন 9। এখানে নিউটন সংখ্যাগুলো হচ্ছে নিউট্রন সংখ্যা সমান জানি ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাইলে এখানে 23 - 11 সমান 12টি প্রোটন সংখ্যা। সোডিয়ামে প্রোটন সংখ্যা 12টি, তাহলে ম্যাগনেসিয়ামের নিউটন সংখ্যা 24 - 12 সমান 12টি। অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা 27 - 13 = 14টি। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যায় 14 - 7 সমান 7টি। কার্বনের 12 - 6 সমান 6টি। ফ্লোরিনের হচ্ছে 19 - 9 সমান 10টি।
তো আশা করি নিউটন সংখ্যা বের করা সহজ আছে। সাধারণ অবস্থায় যে কয়টি কোনো মৌলে যে কয়টি প্রোটন সংখ্যা থাকে বা পারমাণবিক সংখ্যা যত হয় সাধারণ অবস্থায় ঠিক সেই কয়টি ইলেকট্রন সংখ্যা থাকে। তো আজকের লেকচার এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আমার এই চ্যানেলে ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে লাইক করতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ। তোমরা শেয়ার করতে পারো এই চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে। আর কিছুই তো চাচ্ছি না, শুধু শেয়ারই চাচ্ছি। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের পর্বে।